হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 122। আজকে আমরা শিখব নতুন কিছু জোড়া শব্দ সম্পর্কে এবং বৃক্ষরোপণ সম্পর্কেও জানবো। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি জোড়া শব্দ শিখেছি, আজকে আরো নতুন কিছু জোড়া শব্দ সম্পর্কে জানবো। ওকে, এক নম্বর হচ্ছে লাজ লজ্জা। লাজ লাজ লজ্জা। লাজ লজ্জা এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে সংকোচ। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে এত বকুনি শুনেও তোমরা হাসছো, বলি তোমাদের কি লাজ লজ্জা নাই? এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি শিখব? শিক্ষা দীক্ষা। শিক্ষা শিক্ষা দীক্ষা। শিক্ষা দীক্ষা একটি জোড়া শব্দ, এটির অর্থ হচ্ছে বিদ্যা অর্জন। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে মেয়েটি শিক্ষা দীক্ষায় যেমন ভালো তার আচার আচরণও তেমনই ভালো। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বরে আমরা কি শিখব? শেষমেশ। শেষমেশ। শেষমেশ একটি জোড়া শব্দ, এটির অর্থ হচ্ছে অবশেষে। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে শেষমেশ তোমার কথাই আমাদের সবাইকে মানতে হলো। এটা একটি বাক্য, তাই না? শেষমেশ জোড়া শব্দটি দিয়ে আমরা এই বাক্যটি শিখেছি। ওকে, 4 নম্বরে কি? হেলা ফেলা। হেলা ফেলা এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে অবহেলা। হ্যাঁ, এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে সারা বছর হেলাফেলা করে সময় কাটিয়েছো, পরীক্ষার আগে তাই হাবুডুবু খাচ্ছ। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখব? ধন দৌলত। ধন দৌলত এটা একটি জোড়া শব্দ। এই শব্দটির অর্থ হচ্ছে টাকা পয়সা ও অন্যান্য সম্পত্তি। এখন এই ধন দৌলত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, ধন দৌলত এই জোড়া শব্দটি দিয়ে যদি একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে প্রচুর ধন দৌলত থাকা সত্ত্বেও সে সুখের মুখ দেখতে পায়নি। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা সর্বমোট 5টি জোড়া শব্দ শিখেছি এবং প্রতিটি জোড়া শব্দের অর্থ জেনেছি এবং সেই জোড়া শব্দগুলি ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করেছি, তাই না? এখন আমরা পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। ওকে, সাম্প্রতিক কালে মানুষ তাদের জীবনে বৃক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে অত্যন্ত সচেতন হয়েছে।
বিভিন্ন গবেষণা এবং আবিষ্কারের মাধ্যমে মানুষ জানতে পেরেছে যে বৃক্ষ কিভাবে বায়ুমণ্ডল এবং আবহাওয়া দূষণ রোধ করে এবং পৃথিবীতে বৃষ্টির পরিমাণ নিয়ন্ত্রণ করে। প্রথম দিকে মানুষ তাদের জীবনে বৃক্ষের প্রভাবকে একেবারেই গুরুত্ব দেয় নাই এবং সাধারণ মানুষকে এটা বোঝাতে কয়েক দশক লেগে গেছে। মানুষের জীবনে বৃক্ষের ভূমিকা নিয়ে যখন সারা পৃথিবীময় ব্যাপক প্রচার শুরু হলো, একমাত্র তখনই মানুষ বুঝতে পারল যে তারা যদি বেশি করে বৃক্ষরোপণ না করে তবে ভবিষ্যতে তাদের সামনে অত্যন্ত কঠিন সময় আসতে বাধ্য। প্রাণীরা নিঃশ্বাস প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এর ফলে বায়ুমণ্ডলে এই দুই গ্যাসের সমতা রক্ষা করা সম্ভব হয়। পৃথিবীতে কলকারখানাগুলো বায়ু দূষণ করে এবং বৃক্ষের উপর আরো বেশি বোঝা চাপিয়ে দেয়া সত্ত্বেও বৃক্ষ বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ করে মানব জাতিকে সর্বদা সাহায্য করে যাচ্ছে। কিন্তু বায়ু দূষণ করে বৃক্ষের উপর আরো বেশি বোঝা চাপিয়ে দেওয়া সত্ত্বেও বৃক্ষ বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ করে মানব জাতিকে সর্বদা সাহায্য করে যাচ্ছে। কিন্তু এতটা সাহায্য করার পরও মানুষ অত্যন্ত অন্যায্যভাবে গাছ কেটে সেই জায়গায় কলকারখানা তৈরি করতে শুরু করেছে। ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে দূষিত করার জন্য তৈরি হতে থাকে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড, কিন্তু বায়ুমণ্ডলে অক্সিজেনের সমতা রক্ষা করতে সক্ষম বৃক্ষের সংখ্যা যায় কমে। বৃক্ষ পানি বাষ্পীভবনে সাহায্য করে বলে বৃষ্টির পরিমাণ নিয়ন্ত্রণ করার কাজেও তার অবদান আছে। সূর্যের তাপে পৃথিবীর নদী, সমুদ্র, নদী নালা, খাল, বিল ইত্যাদির পানি শুকিয়ে বাষ্পীভূত হয়ে যায়। এই বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয় এবং এই মেঘ থেকেই আমরা বৃষ্টি পেয়ে থাকি। বৃক্ষ ঘনীভূত বাষ্প থেকে মেঘ সৃষ্টিতে সাহায্য করে বলে আমাদের জন্য বৃক্ষ এত গুরুত্বপূর্ণ। বৃক্ষের সংখ্যা কমতে থাকার জন্য দেখা গেছে যে পৃথিবীর অনেক অঞ্চলে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। যেসব জায়গায় বৃষ্টির সময় এবং পরিমাণ ভবিষ্যৎবাণী দ্বারা সম্ভব হচ্ছে না, এর ফলে পৃথিবী এতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে যে নিশ্চিত মানুষ বুঝতে পেরেছে এটার হাত থেকে রক্ষা পাবার একমাত্র উপায় হচ্ছে বেশি করে বৃক্ষ রোপণ করা। প্রায় 2 দশক আগে থেকেই সিঙ্গাপুর সরকার বৃক্ষরোপণের গুরুত্ব বুঝতে পেরে সে ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। মানুষকে বৃক্ষরোপণের ব্যাপারে সচেতন করা এবং আমাদের জীবনে বৃক্ষের গুরুত্ব বোঝানোর জন্য দেশব্যাপী ব্যাপক প্রচার চালানো হচ্ছে। দেশের বেশ কিছু জায়গাকে সবুজ অঞ্চল হিসাবে চিহ্নিত করে সেখানে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে। রোপণ করা এই বৃক্ষগুলোকে রক্ষা করার জন্য এমন কঠিন আইন পাশ করা হয়েছে যে গাছ কাটলে যদি সেটা তার নিজের গাছ হয় তবুও তার জেল এবং জরিমানা হতে পারবে। সারা দেশে বৃক্ষরোপণ দিবস পালন করে প্রতি বছর এই দিনে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা হয়। এই দিনটি এখন একটা উৎসবের মতো পালন করা হয়। দেশের নেতা এবং সামাজিক কর্মীরা বৃক্ষরোপণে এগিয়ে আসেন এবং বিভিন্ন জায়গায় একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেন। এর মধ্যে দিয়ে মানুষ বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হয়। সুতরাং বোঝা যাচ্ছে যে কোনো দেশ যদি খুব ছোটও হয় তবুও সেই দেশের পরিবেশ রক্ষার জন্য সাধ্যমতো গাছ লাগানো উচিত। পরিবেশ রক্ষার জন্য আমাদের যে মানসিকতা তৈরি হয়েছে সেটাই বড় কথা। একবার একটা কাজ করার মানসিকতা প্রতিষ্ঠিত হলে সেই কাজটা অভ্যাসে পরিণত হয়। সুতরাং আশা করা যাচ্ছে যে পরিবেশ রক্ষা করাটাও আমাদের একটি অভ্যাসে পরিণত হয়ে যাবে। আজকে এই বৃক্ষরোপণ সম্পর্কে জেনে
আমরা যে কতগুলি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রতিটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করব। ওকে, 1 নম্বরে আমরা কি শিখেছি? সাম্প্রতিক। সাম্প্রতিক। সাম্প্রতিক এটার অর্থ হচ্ছে এখনকার। এখন এই শব্দটির ইংলিশ হচ্ছে, সাম্প্রতিকের ইংলিশ হচ্ছে রিসেন্ট। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে সাম্প্রতিক কালে মানুষ তাদের জীবনে বৃক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে অত্যন্ত সচেতন হয়েছে। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি শিখব? সরবরাহ। সরবরাহ। সরবরাহ শব্দটির অর্থ হচ্ছে অনুপূরণ, প্রেরণ। আর এটার ইংলিশ হচ্ছে সাপ্লাইজ। এখন এই সরবরাহ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বৃক্ষ বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ করে মানব জাতিকে সর্বদা সাহায্য করে যাচ্ছে। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বরে আমরা কি শিখেছি? অন্যায্য। অন্যায্য। অন্যায্য শব্দের অর্থ হচ্ছে অন্যায়, হ্যাঁ, অবিহিত, বেহুদা। আর এটার ইংলিশ হচ্ছে আনফেয়ার। এখন এই অন্যায্য শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বৃক্ষ মানব জাতিকে এতটা সাহায্য করার পরও মানুষ অত্যন্ত অন্যায্যভাবে গাছ কেটে সেই জায়গায় কলকারখানা তৈরি করতে শুরু করেছে। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখব? ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী, এটার ইংলিশ হচ্ছে দৈববাণী বা পূর্বাভাস দেওয়া। আর এটার ইংলিশ হচ্ছে প্রফিন্সি। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বৃক্ষের সংখ্যা কমতে থাকার জন্য দেখা গেছে পৃথিবীর অনেক অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখব? ঘনীভূত। ঘনীভূত শব্দের অর্থ হচ্ছে গাঢ়, আর এটার ইংলিশ হচ্ছে কনডেন্স। এখন এই ঘনীভূত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে সূর্যের তাপে পৃথিবীর নদী, সমুদ্র ইত্যাদির পানি বাষ্পীভূত হয়ে যায়। এই বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। এটা একটি বাক্য, তাই না? 6 নম্বরে আমরা কি শিখব? পদক্ষেপ। পদক্ষেপ শব্দের অর্থ হচ্ছে ধাপ, আর এটার ইংলিশ হচ্ছে স্টেপস। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি
তো এভাবে বলা যায় যে বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ বৃক্ষরোপণের গুরুত্ব বুঝতে পেরে পদক্ষেপ নিচ্ছেন। এটা একটি বাক্য, তাই না? তো আজকে সর্বমোট আমরা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনে 6টি নতুন শব্দ শিখেছি, প্রতিটি শব্দের অর্থ জেনেছি এবং একটি একটি করে বাক্য শিখেছি, তাই না? তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।